আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত লেখক শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড এই গদ্যাংশটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো, তাতে আমি এই ক্লাসের যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই গদ্যাংশটির মূল বিষয়বস্তু জানার আগে তোমাদের লেখক শিবরাম চক্রবর্তী সম্পর্কে একটু জেনে নিতে হবে। চলো এখন তোমরা লেখক শিবরাম চক্রবর্তী সম্পর্কে একটু জেনে নাও। লেখক শিবরাম চক্রবর্তী সময়কাল দেখো 1903 থেকে 1980 সাল পর্যন্ত। তার পোশাকি নাম চঞ্চল। লেখার ক্ষেত্রে শিবরাম নামে পরিচিত তিনি। বাংলা রম্য রচনা ও মজার গল্পে তিনি অগ্রগণ্য। বাড়ি থেকে পালিয়ে হাসির টেক্কা, হর্ষবর্ধন ও গোবর্ধন, মস্কো বনাম পন্ডিচেরি, ঈশ্বর পৃথিবী ভালোবাসা তার বিখ্যাত বই। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি? শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম চঞ্চল। তার লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো। তার লেখা দেখো এখানে অনেকগুলো বই রয়েছে, যে কোনো দুটির নাম তোমরা লিখবে। তাই তোমাদের এই লেখক পরিচিতিটি খুব ভালো করে পড়ে রাখতে হবে। এখন আমি মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। ভূত বলে কিছু আছে? যদি থাকে তিনি আমাকে কখনো দেখা দেননি। তার দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতদের রূপ গুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি যে ওরা ভারী উইকেট। লেখক শুরুতেই কি বলছেন যে ভূত বলে কি কিছু আছে? লেখক এখানে জিজ্ঞাসা করেছেন যে ভূত বলে কিছু আছে। আমরা অনেকেই বিশ্বাস করি যে ভূত বলে কিছু আছে, আবার অনেকেই বিশ্বাস করি যে ভূত বলে কিছু নেই। তাই লেখকেরও এখানে জিজ্ঞাসা যে ভূত বলে কিছু আছে কিনা। আর যদি সেটা থেকেও থাকে, লেখক কিন্তু তার দেখা পাননি। তাই লেখক বলেছেন যে তার দয়া এবং আমার ধন্যবাদ যে আমি ভূতেদের দর্শন এখনো পাইনি। তিনি আরো বলেছেন যে কৃপা করে দর্শন যদি ভূত দিত, তবে তিনি ভূতকে দেখতে পারতেন কিনা সেই বিষয়ে সন্দেহ। কারণ ভূতদের যে রূপ গুণ, সেই রূপ গুণের প্রতি লেখকের কিন্তু কোনো মোহ মায়া নেই। তাছাড়া তার হার্ট খুব দুর্বল। এখানে দেখো উইক, উইক শব্দের অর্থ হচ্ছে দুর্বল। লেখকের হার্ট দুর্বল, তাই ভূতরা যদি তাকে দর্শন দিতেন, তিনি ভূতকে দেখতে পারতেন কিনা সন্দেহ। হাড় দুর্বল বলে তিনি হয়তো ভূত দেখে অসুস্থ হয়ে পড়তেন। আর তিনি এও শুনেছেন যে ভূতেরা ভারী উইকেট। এখানে দেখো উইকেট শব্দটির অর্থ হচ্ছে দুষ্ট প্রকৃতির। তিনি আরো শুনেছেন যে ভূতেরা ভারী দুষ্ট প্রকৃতির। আমরা জানি যে ভূতেরা ভালো হয় না, তারা দুষ্ট প্রকৃতির হয়, মানুষজনকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে, মানুষের নানা ক্ষতি করে। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম রাঁচিতে, না পাগলা গারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। কি করে দেখলাম বলি। লেখক আবার পরে দেখো কি বলছেন, যে তিনি একবার অদ্ভুত একটা কিছু জিনিস দেখেছিলেন, তবে সেটা ভূত কিনা তিনি ঠিক জানেন না। তিনি সেটি কোথায় দেখেছিলেন? রাঁচিতে। রাঁচি দেখো ঝাড়খণ্ডের রাজধানী, মানসিক রোগীদের চিকিৎসা কেন্দ্র থাকার জন্য স্থানটি বিখ্যাত। না, তিনি রাঁচির পাগলা গারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। তোমাদের প্রশ্ন আসতে পারে যে লেখক অদ্ভুত একটা কিছু কোথায় দেখেছিলেন, পাগলা গারদে রাঁচির, না তার বাইরে? তাহলে সঠিক উত্তর হচ্ছে তার বাইরে সরকারি রাস্তায়। সেটি রাঁচির রাজপথ, অর্থাৎ বড় রাস্তা না হলেও সেটা বেশ দরাজ পথ ছিল। এবার তিনি বলছেন যে সেই অদ্ভুত জিনিসটা তিনি কি করে
দেখলেন তারই তিনি গল্প শোনাবেন। একটা পরশময়পদী সাইকেল হাতে পেয়ে হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল সাতেক না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়, একটা কথা আছে না? আর যেখানে সন্ধ্যা হয় সেইখানে সাইকেলের টায়ার ফাঁসে। লেখক দেখো কি বলছেন, যে একটা পরশময়পতি অর্থাৎ তিনি একটা পরের সাইকেল হাতে পেয়ে হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলেন। হুড্রু হচ্ছে ঝাড়খণ্ডের একটি বিখ্যাত জলপ্রপাত। সেই সাইকেল নিয়ে তিনি হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু মাইল সাতেক যেতে না যেতেই সাইকেলের একটা টায়ার ফেঁসে যায় অর্থাৎ ফেটে যায়। একটা প্রবাদ বাক্য আছে যে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। অর্থাৎ যে বিপদ ঘটবে বলে আমরা মনে মনে ভয় পাই, সেই বিপদই কিন্তু খুব তাড়াতাড়ি ঘটে যায়। তাই লেখক বলছেন যে দেখো, যেখানেই সন্ধ্যা হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জংলি। আরো মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটেও যেতে পারবো কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেল আমি পা দিতাম না নিশ্চয়। লেখক যেখানে সাইকেল নিয়ে গেছিলেন আর সেই জায়গাটিতে তার সাইকেলের টায়ার ফেঁসে যায় একটা। আর সেই পথটি কেমন ছিল? জনমানবহীন, অর্থাৎ সেখানে কোনো লোকজন ছিল না, জায়গাটাও ছিল জংলি। আরো মাইল পাঁচ যেতে পারলেই গ্রামের মতো একটা পাওয়া যেত। অতটা পথ কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। আবার সেখানে সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটেও তিনি যেতে পারবেন কিনা তার সন্দেহ ছিল। তাই তিনি বলছেন, আগে যদি জানতাম যে হাঁটতে হবে তাহলে সাইকেলটি হাতের কাছে পেয়েও তিনি সাইকেলে পা দিতেন না। তারপরে দেখো, তখনও সন্ধে হয়নি, এই হব হব। সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7। দুই দিকেই সমান পাল্লা, কোন দিকে হাঁটন দেব হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে। আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। যখন লেখক জনমানবহীন জংলি পথে গিয়েছিলেন তখন সেখানে সন্ধ্যা হয়নি, হব হব এইরকম একটা পরিস্থিতি ছিল। সামনে তিনি যদি যেতেন তাহলে 5 মাইল, আর ফিরতে হলে তাকে 7 মাইল, এই দুই দিকে সমানভাবে পাল্লা দিয়ে তাকে হাঁটতে হতো। তাই তিনি ভাবছিলেন যে কোন দিকে তিনি হাঁটবেন। আবার তিনি নিজেকেই প্রশ্ন করছিলেন যে শেষ পর্যন্ত কি তাকে হাঁটতেই হবে। এই একটি প্রশ্ন আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ অর্থাৎ বারবার তার মানসপটে অর্থাৎ মনে আসছিল। আর এর একমাত্র উত্তর তিনি নিজেই দিয়েছেন যে না বাবা, তিনি প্রাণ থাকতে হাঁটবেন না। অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল, কখনো হালুম শুনবো কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই, অচিরেই ঘটলো বলে। 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয়ের সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এখানে দেখো কি বলছেন তিনি, যে এইরকম স্থানে এইরকম অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটা প্রশ্নের বিষয় ছিল। অর্থাৎ এমন একটা জায়গা যেখানে কোনো লোকজন নেই, একেবারে বন্য পরিবেশ, সেইখানে প্রাণ বেশিক্ষণ থাকতে নাও পারে। আবার সেই নিয়েই একটা প্রশ্ন তার মনে ছিল। সন্ধে পার হয়ে পাকা চাঁদের ফিকে আলো দেখা যাচ্ছিল। সেদিন পর্যন্ত কিন্তু এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল। তাই তিনি বলছেন যে কখন এখানে বাঘ আসবে, কখন বাঘের হুলুম শব্দ শুনবো কে জানে। হয়তো বাঘ, এমনটাও হতে পারে যে বাঘ এখানে আসতেও পারে।
তবুও তিনি চিরদিনই কিন্তু আশাবাদী। তার মনের মধ্যে একটা আশা রয়েছে যে সমস্যা, তিনি যে এই সমস্যার মুখোমুখি হয়েছেন, এই সমাধান কিছু না কিছু ভাবে হবে। আর অচিরেই, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তা ঘটল বলে। তাই তিনি বলছেন যে ২-১ মিনিটের অপেক্ষা কেবল, সেই অভাবনীয়ের, অর্থাৎ যা ভাবা যায় না সেই সুযোগ নিয়ে সহজেই আমি এই বিপদ থেকে উদ্ধার অর্থাৎ মুক্তি লাভ করব। এরকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বইয়ে এরূপ ঘটতে দেখা গেছে, আমার নিজের কত গল্পে এরকম দেখেছি, তার ইয়াত্তা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি? বিপদ আসবে, বিপদের মুখ থেকে রক্ষা পাবে, এই ধরনের ঘটনা ঘটতেই থাকে। এতে অবাক হওয়ার কিছু ছিল না। কত গল্পের বইয়ের এরকম তিনি ঘটতে দেখেছেন, আর নিজেই কত গল্পে এরকম তিনি দেখেছেন, তার ইয়াতে অর্থাৎ হিসেব নেই। স্বয়ং লেখক হয়ে আজ নিজে বিপদের মুখে পড়েছে বলে সেই সব অঘটনগুলো ঘটবে না, তাই তিনি এখানে প্রশ্ন করেছেন। তিনি আরো বলেছেন, দেখো, যে কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? একজন গল্পের লেখক হয়ে তিনি কোন দুঃখে বাঘের পেটে যাবেন? সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরো আধ ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও নয় আস্তেও নয়, আস্তে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার উপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। লেখক মনে মনে খুব আশাবাদী ছিলেন। তিনি ভেবেছিলেন এই যে বিপদের মুখোমুখি হয়েছেন, এই বিপদ থেকে তিনি মুক্তি পাবেন। তাই তিনি আরো আধ ঘন্টা কাটালেন। অবশেষে একটা ঘটনা ঘটলো। একখানা লরি তিনি দেখতে পেলেন, যেই পথ দিয়ে লরিটি যাচ্ছিল সেই পথে কিন্তু লরিটি খুব আস্তেও নয় আবার জোরেও নয়, একটা মাঝারি গতিতে যাচ্ছিল। আর রাঁচির দিকেই লরিটি যাচ্ছিল। তখন তিনি কি করলেন, তার টর্চ, হাতে যে টর্চ ছিল সেই টর্চ বাতিটা জ্বালিয়ে তিনি প্রাণপণে ঘোরাতে লাগলেন। সেই রাতটি ছিল শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার উপর চারিদিকে কুয়াশা ঢেকে দিয়েছিল। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে তার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। তারপর দেখো, লরিটা এসে পৌঁছলো, এলো একেবারে সামনাসামনি। মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্যও থামলো না। লরিটা শেষ পর্যন্ত এসে পৌঁছলো লেখকের কাছে, একেবারে লেখকের সামনে সামনে, কিন্তু মুহূর্তের জন্য এলো, কিন্তু মুহূর্তের জন্য থামলো না। যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। আলোর আন্দোলন করতে গিয়ে হাত পা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছিল। ছ্যা ছ্যা ছ্যা, শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবতেই আমার বুকটা ধুরুধুরু করতে থাকে। তার চেয়ে বাঘের পেটের মধ্য দিয়ে স্বর্গে যাওয়া ঢের সরকার। লেখকের সামনে লরিটা এসে পৌঁছলো একেবারে সামনাসামনি। কিন্তু মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্য লরিটা থামলো না। যেমন এলো তেমনি নিজের আবেগে চলে গেল। রাস্তার বাঁক ঘুরে মুহূর্তের মধ্যে যেন লরিটা অদৃশ্য হয়ে গেল। তাই তিনি ভাবলেন যে অনর্থক, অর্থাৎ যার কোনো মানে নেই, অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে যেন টর্চার করা হচ্ছে। টর্চার শব্দের অর্থ হচ্ছে অত্যাচার। টর্চার একটি ইংরেজি শব্দ। আলোর আন্দোলন করতে গিয়ে তার হাত ব্যথা হয়ে যাচ্ছিল। টর্চের আলোর আন্দোলন অর্থাৎ কম্পন করতে গিয়ে তার যেন হাত ব্যথা হয়ে যাচ্ছিল। তাই তিনি বলছেন যে ছ্যা ছ্যা ছ্যা, শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইল এর ধাক্কা, অর্থাৎ তাকে 7 মাইল যেতে হবে।
তার যেন এই ব্যাপারটা ভাবতেই তার যেন বুকটা দূর দূর করতে থাকে। তাই তিনি বলেন যে তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। 7 মাইল এই ঠান্ডার দিনে, ঠান্ডার সময় যখন চারিদিকটা কুয়াশায় ঢেকে দিয়েছে, এই রকম পরিস্থিতিতে সাইকেল টেনে পাক্কা 7 মাইল যাওয়ার থেকে বাঘের পেটের মধ্য দিয়ে স্বর্গে যাওয়াটা বেশ শর্টকাট, অর্থাৎ সহজ। না না, কোথাও যেতে হবে না, বাঘেরও পেটে নয়। কিছু না কিছু একটা হতে বাধ্য, অনতি বিলম্বেই হচ্ছে, আর 1 মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা আরো জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরো। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি, এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়। দু চোখের অতখানি ফারাক দেখেই বোঝা যায় বাঘের দৃষ্টিশক্তি ওরকম উদার হতে পারে না। দেখো, লেখক বলছেন যে না না, আমাকে কোথাও যেতে হবে না, বাঘেরও পেটে নয়। কিছু না কিছু একটা ঘটনা ঘটতে বাধ্য, অনতিবিলম্বে অর্থাৎ দেরি না করে সেই ঘটনা ঘটবে, আর 1 মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা যেন আরো জমে গেছে, চাঁদের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। তাই তিনি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছেন। প্রবোধ শব্দের অর্থ হচ্ছে সান্ত্বনা। তাই তিনি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছেন। আর এমন সময়ে দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে যেন আসতে দেখা গেল। তিনি মনে মনে ভাবছেন যে বাঘ নাকি? না, বাঘ নয়। দু চোখের অতখানি ফারাক, অর্থাৎ পার্থক্য দেখেই বোঝা যায় যে ওটা বাঘ নয়। বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না, পারে না। আবার আমি বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধহয় ওর যে জোর চলতে পারে। এরপর লেখক কি করলেন? তার বাহুবলে অর্থাৎ হাতের জোরে টর্চটাকে ঘোরাতে লাগলেন। তিনি দেখতে পেলেন যে ছোট্ট একটা বেবি অস্টিন গাড়ি আসছে, তারই যেন কটাক্ষ এটা। গাড়িটা আস্তে আস্তে আসছিল, এতটাই আস্তে আস্তে আসছিল যে মানুষ পা চালালে অর্থাৎ মানুষ হাঁটলেও বোধহয় ওর চেয়ে জোরে চলতে পারে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এলো। আমি হাঁকলাম এই, কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই। তেমনি মন্থর অর্থাৎ ধীর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই। এসপার ওসপার যা হোক, গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতেই হবে। তিনি যখন বাহুবলে টর্চটা ঘোরাতে লাগলেন, তখন তিনি ছোট্ট একটা বেবি অস্টিন গাড়ি দেখতে পেলেন। অস্টিন গাড়ি হচ্ছে অস্টিন কোম্পানি ছোট মাপের গাড়ি। এই ছোট্ট একটা বেবি অস্টিন গাড়ির যেন আর চোখে চাহনিকে তিনি দেখতে পেলেন। এখানে লেখক বেবি অস্টিনের দুজোড়া হেডলাইটের আলোকে মজা করে ওই গাড়ির কটাক্ষ বলে উল্লেখ করেছেন। আস্তে আস্তে গাড়িটা আসছিল, এতটাই গাড়িটা আস্তে আসছিল যে মানুষ হাঁটলেও ওর চেয়ে জোরে চলতে পারে। আস্তে আস্তে গাড়িটা লেখকের সামনে এলো, তখন লেখক হাঁকলেন, কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ ছিল না। যে গাড়িটা থামবে তার কোনো চিহ্নই লেখক দেখতে পাননি। খুব আস্তে আস্তে গাড়িটা চলতে লাগলো। তাই বলছেন, দেখো লেখক, যে আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ অর্থাৎ অশুভ লক্ষণ দেখে তখন আমি মরিয়া অর্থাৎ বেপরোয়া হয়ে উঠলাম। দেখো, বেবি অস্টিন, অস্টিন কোম্পানির ছোট মাপের গাড়ি, আর দুর্লক্ষণ, অশুভ লক্ষণ। তখন তিনি ভাবলেন যে না না, আর দেরি করা চলে না, এক্ষুনি কিছু একটা করে ফেলতে হবে। এসপার ওসপার যাই হোক, এসপার ওসপার যাই হোক অর্থাৎ চরম মীমাংসা, যা একটা কিছু ফায়সালা করে ফেলা। তিনি বলছেন যে গাড়ির মালিকের তিনি ভদ্রতা রক্ষা করবেন না, কারণ
প্রাণ বাঁচানোই আগে, তাই গাড়ির মালিকের ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই বলেই তিনি এখানে মনে করছেন। তারপর দেখো, অগত্যা আগমন গাড়ির গায়ে গিয়ে পড়লাম, দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদ না, কিন্তু কি করব, 1 মিনিটও সময় নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। অগত্যা অর্থাৎ কোনো উপায় না দেখে আগায়মান অর্থাৎ যেই চলছে সেই গাড়িটার গায়ে তিনি গিয়ে পড়লেন। দরজার হ্যান্ডেল ঘুরিয়ে তিনি গাড়ির ভেতর ঢুকে পড়লেন। চলন্ত গাড়িতে কিন্তু ওঠা সহজ নয়, নিরাপদও নয়, কিন্তু তিনি কি করবেন, 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না, তাই কায়দা করে তিনি কোনো রকম ভাবে গাড়িতে উঠলেন। তাই তিনি বলছেন যে কে জানে, এই হয়তো সশরীরে অর্থাৎ বেঁচে গিয়ে রাঁচি ফেরার তার কাছে এটাই শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশয়ী হয়ে থাকলো। ভাগ্যে কি করা যাবে, নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যায়। এখানে আবার দেখো বলছেন, বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে? কাল সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল এক সময়ে জানালেই হবে, বেশি বলতে হবে না। খবর দেওয়া মাত্র তিনি নিজেই এসে নিয়ে যাবেন। তিনি গাড়িতে উঠে পড়লেন আর সাইকেলটা রাস্তার ধারে ধরাশয়ী অর্থাৎ মাটিতে সাইকেলটা রাস্তার ধারে ধরাশয়ী অর্থাৎ মাটিতে পড়ে থাকলো। তাই তিনি বলছেন যে থাকবে, কি করা যাবে, নিতান্ত যদি রাত্রে বাঘের পেটে না যায় তাহলে তাকে কাল সকালে সাইকেলটি তিনি উদ্ধার করবেন। বাঘেরা তো সাইকেল খেতে ভালোবাসে। সাইকেলের মালিককে আগামীকাল কোনো একটা সময়ে জানালেই হবে, বেশি বলার প্রয়োজন নেই। খবর দেওয়া মাত্র তিনি নিজে এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি, বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ছোট্ট গাড়িটার মধ্যে যতটা আরাম করে বসা যায় সেইভাবে লেখক বসেছেন। বসে ড্রাইভারকে লক্ষ্য করে তিনি বলতে গেছেন যে আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ডাক্তার যদু গোপালের বাড়ি। লেখক বেবি অস্টিন গাড়ির ড্রাইভারকে লক্ষ্য করে কি বলতে গেছিলেন, যে আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে, ডাক্তার যদু গোপালের বাড়ি। তাহলে তোমরা দেখলে গল্পটি কতটা মজার আর আনন্দদায়ক। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে এই গল্পটির বাকি অংশ নিয়ে আমি আলোচনা করব। তাই আজ যতটা পড়ালাম তোমরা ততটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে।